আইপিএল এ গুজরাট টাইটান্সের খেলা থাকলে এখন আমার আর নতুন করে ভিডিও রেকর্ড করতে ইচ্ছে করে না। মনে হয় এদের খেলার আগে যে ভিডিওগুলো বানিয়েছি সেটাকেই আবার নতুন করে পোস্ট করে দিই, জাস্ট থাম্বনেল আর টাইটেলটা চেঞ্জ করে। কারণ সেই একটাই টেমপ্লেটে কন্টিনিউয়াসলি খেলাটা চালিয়ে যাওয়া, যে আমার বোলিং অপোনেন্টকে ছত্রাখার করে দেবে, স্পেশালি পেস বোলিং ইউনিট। তারপর একটা মডারেট রানে অপোনেন্টকে রেস্ট্রিক্ট করে রান চেস করতে এলে আমার টপ থ্রি এর মধ্যে একটা ভালো পার্টনারশিপ হবে, যে কোনো একজন একটা 50-60 ইনিংস খেলবে। তারপর মিডল ফেজে গিয়ে স্বাভাবিকভাবেই আমি একটু স্ট্রাগল করব, এবং তার বাদে ম্যাচটা হেরে যেতে পারি এরকম পরিস্থিতি থেকে আমার মিডল অর্ডারের আবার কেউ একটা খেলে দিয়ে ম্যাচটা বার করে দেবে। এটাই তো আমরা এবারের আইপিএল এ কনস্ট্যান্টলি দেখে যাচ্ছি। তো সেই একই জিনিস নিয়ে প্রত্যেক দিনকে নতুন আর কিভাবে বিশ্লেষণ করব, তাও করতেই হয় কাজের দায়ে। তো আপনারা দেখছেন সোহম টক্স ক্রিকেট, আর আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো আজকে যখন টস জিতে শুভমান গিল বল করার ডিসিশনটা নিলেন, তার স্টেটমেন্টটার মধ্যে আমি একটা খুব সুন্দর কনভিকশন দেখতে পেলাম, যে তিনি বললেন যে বিগত কয়েকটা ম্যাচে আমরা যখন রান চেস করে ভালো করছি, তাহলে আমি উইনিং ফর্মুলা থেকে বেকার বেকার বেরোতে চাই না। একদমই ঠিক আছে, কারণ গুজরাটের খেলাটার যে টেমপ্লেটটা নিয়ে আমরা বারবার আলোচনা করি, তাদের বোলিংটা যদি ঠিকঠাক পারফর্ম করে দেয় আর অপোনেন্টকে কোথাও একটা গিয়ে যদি বিলো 180 রেস্ট্রিক্ট করা যায়, তাহলে তারা সেই রান চেষ্টা করে ফেলবে, এরকম ভাবেই ফ্যান্সি করে থাকে। এবং প্রত্যেকদিনকে যদি শুরুতেই এত সুন্দর একটা স্টার্ট তাদেরকে মোহাম্মদ সিরাজ আর কাগিসো রাবাটা দিয়ে দেন, তাহলে আর কি বলার থাকে। পাঞ্জাবের ব্যাটিং এর ক্ষেত্রে আমরা একটা ব্যাপার জানি, যে প্রভসিমরন সিং এবং প্রিয়ান সারিয়া তাদেরকে যে স্টার্টটা দেন, বা ওয়ান ডাউনে কুপার কনালি নেমে এসে এবছর আইপিএল এ যে খেলাটা খেলছেন, সেটার উপর পাঞ্জাবের ইনিংসটা কোন দিকে প্রোগ্রেস করবে সেটা অনেকটাই নির্ভর করে থাকে। কারণ পাঞ্জাবের মিডল অর্ডারটা সেভাবে এখনো অব্দি আইপিএল এ যে বিশাল কিছু আর কি অপরচুনিটি পেয়েছে ভালো খেলার, একটা ক্যাপ্টেন বাদ দিলে সেটা বলা যাবে না। তো সেখানে দাঁড়িয়ে টপ থ্রি এর উপর অনেকটা নির্ভর করে, এবং সেখানে মোহাম্মদ সিরাজ এসে প্রথম ওভারেই যেভাবে পরপর প্রিয়ান সারিয়া আর কুপার কনালিকে তুলে নিলেন। প্রিয়ান সারিয়া পয়েন্টের রিজিয়নে বলটাকে স্ল্যাশ করে মারতে গেলেন, খুব সুন্দর একটা ক্যাচ ওখানে ধরলেন ফিল্ডার, এবং তা বাদে কুপার কনালি পাতি কথায় সুইংয়ে পরাস্ত হলেন, যে একটা সুন্দর লাইন লেন্থে এনে বলটাকে ওভাবে সুইং করানো। টি-20তে আমরা জানি, স্পেশালি আইপিএল এর মতো একটা প্ল্যাটফর্মে সাদা বল খুব বেশিক্ষণ সুইং করে না। সেখানে আপনার কাছে যদি এরকম বোলাররা থাকেন যারা প্রপার টেস্ট ম্যাচ লেন্থে বল ফেলে অপোনেন্টকে নাকানি চোবানি খাওয়ান, স্পেশালি এরকম অপোনেন্টকে যারা বলে বলে বাড়ি মারার জন্য প্রসিদ্ধ, তো সেইখানে দাঁড়িয়ে ডেফিনেটলি গুজরাটের জন্য সেটা একটা অ্যাডভান্টেজ হয়ে দেখা দিচ্ছে। সিরাজ এবং রাবাডা পার্টনারশিপে যে জিনিসটা প্রত্যেক দিনকে পাওয়ার প্লেতে করছেন, যে ওপেনিং বার্সটা গুজরাটকে দিচ্ছেন, এটাই কিন্তু ম্যাচে তাদেরকে অনেকটা এগিয়ে দিচ্ছে। কারণ যদি টপ অর্ডারের কাছ থেকে ভালো খেলা না আসে, বা আপনার পাওয়ার প্লে ভালো না যায়, তাহলে আপনি কখনোই একটা ভালো স্কোর না সেট করতে পারবেন, আর রান চেজের ক্ষেত্রে আপনি নিজেকে ব্যাক করবেন রানটা সাকসেসফুলি চেস করার জন্য। তো পাওয়ার প্লেতে পাঞ্জাব 35 রানে 3 হয়ে গেল, এবং আপনি যদি পাওয়ার প্লের ঠিক পরের ওভারেই নেহাল ওয়াদেরার উইকেটটা ধরেন, তাহলে 36 রানে 4। তো সেই ফেজটার পর থেকে আমার কোথাও একটা গিয়ে মনে হয়েছিল যে ম্যাচটা আবারও গুজরাটের পকেটে চলে এসেছে। গুজরাট ঠিক যে জিনিসটা অপোনেন্টের সঙ্গে করতে চায় সেটা তারা পেয়ে গেছে, এবং মিডল ওভার্সটা স্বাভাবিকভাবে ওখানে রাশিদ খানের পক্ষে এসে খেলাটা ধরে নেওয়াটাই উচিত ছিল। এবার তারপর পাঞ্জাব অবভিয়াসলি এটা প্রমাণ করলো যে কেন তারা আইপিএল টেবিলে 1 নম্বরে বসে আছে। মার্কো স্টোইনিস আগের দিনই রাজস্থানের সঙ্গে একটা ভালো ইনিংস খেলে ফর্মে ফিরেছিলেন, এবং আজকে সুরিয়ান শেরগে ফাইনালি তাকে নিয়ে এত কথা বিগত কয়েক বছর ধরে বলা হচ্ছিল, যে তিনি একজন উঠতি ট্যালেন্ট, যিনি হার্ড হিটার হিসাবে পরিচিত ডোমেস্টিক সার্কিটে। শশাঙ্ক সিং এর জায়গায় তাকে অপরচুনিটি করে দেওয়া হয়েছে, এবং তিনি আজকে অপরচুনিটিটা দুহাত ভরে নিলেন। যে রানটা তিনি করলেন, ওখানে হাফ সেঞ্চুরি করলেন, মানব সুতারের একটা ওভারে রীতিমতো ঝড় তুললেন, তাতে কিন্তু স্ট্রোক মেকিংটা দেখে সত্যিই ভালো লাগলো। আর কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল যে যদি এই দুজন ব্যাটসম্যানের মধ্যে অ্যাটলিস্ট একজনও পুরো 20টা ওভার ব্যাট করে আসতে পারেন, তাহলে পাঞ্জাব রানটাকে অ্যাটলিস্ট 180-190 এর দিকে ঠেলে নিয়ে যেতে পারতো, হুইচ কুড হ্যাভ বিন আ উইনিং স্কোর কনসিডারিং গুজরাটের মিডল অর্ডারের এই যে ফাম্বলটা আমরা প্রত্যেক দিনকে দেখতে পাই। এবার যাই হোক, ওখানে 79 রানের একটা স্ট্যান্ড হওয়ার পরে সেই রাবাডাই এসে পার্টনারশিপটাকে ফাইনালি ভাঙলেন, এবং জ্যাসন হোল্ডার প্রত্যেক দিনকে এসে এই ফেসগুলোতে যেভাবে উইকেটটা তুলে দিচ্ছেন, আজকে শ্রেয়াস আইয়ারকে ওখানে আউটটা করাটাই ম্যাচটা অনেকটা আবার সত্যি কথা বলতে গেলে গুজরাটের ফেভারে নিয়ে চলে এলো। কারণ ওরকম একটা ব্যাটিং কোলাপসের পরেও যদি শ্রেয়াস মাঠে থাকেন, এবং শ্রেয়াস শুধু নিজের ইনিংসটা খেলা বলে নয়, তিনি যেভাবে নন স্ট্রাইকিং এন্ডে থাকা প্লেয়ারদেরকে একটা সুন্দরভাবে গাইড করেন, যে একটা রান চেসকে কি করে ক্যালকুলেট করে শেষ করতে হয়, বা আগে ব্যাট করার ক্ষেত্রে কোন কোন বোলারদেরকে অ্যাপ্রোচ করব, পিচটাকে অ্যাসেস করা, সেই জিনিসগুলো আমরা ওনার মধ্যে দেখতে পাই। কিন্তু ওখানে শ্রেয়াসের উইকেটটা চলে যাওয়াটা কিন্তু সত্যিই পাঞ্জাবকে আজকের ম্যাচটা থেকে বার করে দিয়েছিল।
এবং হোল্ডার নিয়ে আমরা বারবার এই কথাটা বলছিলাম যে গ্লেন ফিলিপস যখন নিজের নাম অনুযায়ী পারফরমেন্সটা দিতে পারছেন না, তাহলে কেন আমি একটা হোল্ডারকে ট্রাই আউট করবো না, যেখানে বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে থাকুন কিংবা রাজস্থান রয়্যালসের হয়ে খেলে থাকুন, বরাবরই একটা ভালো উইকেট টেকিং অপশন হিসাবে উঠে এসেছেন। নট অনলি মিডল ওভার্সে বাট ডেথ ওভার্সেও তার বোলিং ভ্যারিয়েশনগুলো খুব কাজে এসেছে এবং লাস্ট 1 বছরে তিনি ব্যাটিংটাতেও মারাত্মকভাবে ইমপ্রুভ করেছেন। তো তিনি যেকোনো মুহূর্তেই টি-20 তে একটা অটোমেটিক চয়েস হওয়া উচিত এবং তিনি টিমের মধ্যে এসে কিন্তু প্রমাণ করছেন। 4 টে উইকেট নেয়া বলে না 24 রানে। বাট ওই মিডল ফেসটায় প্রসিদ্ধ কৃষ্ণা গুজরাটের হয়ে যে জিনিসটা গত বছর অব্দি করছিলেন, এখন কোনো কারণে ইনজুরির জন্য তিনি খেলতে পারছেন না। বাট সেখানটায় কিন্তু হোল্ডার এসে সেই রোলটাকে একদম দায়িত্ব সহকারে ধরে নিয়েছেন এবং একথাটা বলাই যায় যে গুজরাট এবারে টুর্নামেন্টে কতদূর এগোবে বা কি করবে, তার উপর হোল্ডারের হয়তো বলে এবং ব্যাট হাতেও পারফরমেন্সের উপর অনেক কিছু নির্ভর করে থাকবে। তো সেনসেশনাল একটা ব্যাপার আমি এখানে বলব। এবার তার বাদে পাঞ্জাব যখন রানটা ওরকম ১৬৩, ১৬৪-তে শেষ করলো, সেই একই কথা বলার যে গুজরাট এক্স্যাক্টলি যে জিনিসটা চায় যে আস্কিং রেটটা ৮-৯ এর ধারে কাছে থাকবে এবং সেখান থেকে আমাদের টপ 3 এর মধ্যে একটা পার্টনারশিপ হোক আর কেউ একটা খেলে দিক। সে দুটো জিনিসই হয়েছে। তারা ব্যাটিং পাওয়ার প্লেতে ৫৮ রানে ১ উইকেটে শেষ করেছিল। শুভমান গিলের উইকেটটা গেল ঠিকই। গত দুটো ম্যাচে রান পাওয়ার পরে আজকে হঠাৎ করে বলটাকে স্কাইয়ে তুলে ফিরে গেলেন। তবে এই ধরনের একটা আধটা অড ফেলিয়ার্স আইপিএলে হবেই। প্রত্যেক ম্যাচে কেউই সাকসেস পাবে না। সেটাকে ভুলে যেতে হবে। কিন্তু সাই সুদর্শন তার ভালো ফর্মটাকে কন্টিনিউ করে একটা হাফ সেঞ্চুরি করলেন। বাটলারও একটা উল্লেখযোগ্য ইনিংস খেলে গেলেন। ওখানে একটা 50 রানস পার্টনারশিপ মোটামুটি দুজনের মধ্যে হয়ে গেল এবং আমার কিন্তু কোথাও একটা গিয়ে মনে হয় যে খেলাটা ওখানেই শেষ হয়ে গেছিল। আজকে অনেকে বলবে যে গুজরাট তো তার বাদেও স্ট্রাগল করলো, মিডল ওভার্সে এতগুলো উইকেট গেল, পাঞ্জাব কনস্ট্যান্টলি আস্কিং রেটটাকে ৮-৯ এর ধারে কাছে রেখেছিল। কিন্তু নিজেকে নিজে একটা প্রশ্ন করুন যে সবসময় কিন্তু গুজরাটের ইনিংসে এমন একজন প্লেয়ার ছিলেন যাকে দেখে মনে হচ্ছিল যে তিনি ম্যাচটাকে নিয়ে অতিরিক্ত কন্ট্রোলে আছেন এবং কম্পোজ ভাবে ১-২ গুলোকে নিয়ে বাউন্ডারি গুলোকে বার করে তিনি তার কাজটা করে যাচ্ছিলেন। যতক্ষণ আমাদের সাই সুদর্শন ছিলেন তিনি তো সেটা করছিলেনই, তা বাদেই সেই জায়গাটা ধরে নিলেন একটা ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং পোটেনশিয়াল নিয়ে এর আগে প্রচুর কথা হয়েছে। আইপিএলে তিনি বরাবরই একটা হিট অ্যান্ড মিস টাইপের প্লেয়ার। সেখানে দাঁড়িয়ে আজকে যেভাবে দাঁড়িয়ে থেকে ম্যাচটা শেষ করে এলেন, লাস্টের দিকে যখন সত্যিই একটু চাপ হয়ে গেছিল, সেখান থেকে পুরো ইনিংসটা খেলে আসা এবং 23 বলে 40-এ নট আউট থাকলেন, এটা ওনাকেও অনেকটা কনফিডেন্স দেবে এবং আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে ওনার জন্য এই ৫ নম্বর জায়গাটাই ঠিক আছে। আজকে ৪ নম্বরে গুজরাট নিশান্ত সিন্ধুকে ট্রাই করলো, এটাও একটা ভালো ডিসিশন। কারণ ওই মিডল অর্ডারের অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে শাহরুখ খান বলুন, রাহুল তেওয়াটিয়া বলুন, কেউই তো পারফর্ম করছেন না। তাহলে সেখানে সেই পুরনো প্লেয়ারদেরকে ট্রাস্ট না করে যদি আমি একটা আধটা নতুন প্লেয়ারকে ট্রাস্ট করি, তাহলে আমার মনে হয় এখানে খুব একটা ক্ষতি কিছু হওয়ার নেই। তো নিশান্ত সিন্ধুকে আজকে ট্রাই করা হলো। একটা আধটা শট ওনার দেখে ভালোও লাগলো। পরবর্তী ম্যাচগুলোতে আরো দেখতে চাই, এটাই বলবো। তো গুজরাটের জন্য ব্যাপারটা ভালো। মিডল অর্ডারের যেটুকু ফাম্বল হলো, সেই ফাম্বলটা ওই যে বললাম এটা গুজরাটের সঙ্গে হবেই, কারণ স্বয়ং তাদের ব্যাটিং কোচই এটা অ্যাকনলেজ করে নিয়েছেন যে মিডল অর্ডারটা একেবারেই আন্ডার কুকড এবং তারা একটু স্পেসিফিক রোল প্লে করার জন্যই আছেন যে ৫-১০ বলের বেশি তাদের পক্ষে নাকি খেলা সম্ভব নয়। তো সেখানে দাঁড়িয়ে গুজরাটের ক্ষেত্রে ওটাই বলার যে তাদের যদি বোলিং টেমপ্লেটটা এরকম ভাবে কাজ করে যে তারা অপোনেন্টকে প্রত্যেক দিনে একটা এরকম জায়গাতে রেস্ট্রিক্ট করতে পারে যে রানটা তারা করতে নিজেদেরকে ব্যাক করবে, তাহলে সেখানে ম্যাচটা এভাবেই জিতবে। রানটা একবার ১৮০ বা ২০০-র উপর উঠে গেলেই যে গুজরাট চাপে পড়বে সেটা আমরা আগেও দেখেছি। এবারের আইপিএলেও দেখেছি যে আগে ব্যাট করে যখন তারা ২০০-র কমে আটকে গেছে তখন অন্য কোনো টিম সেই রানটা চেস করে দিয়েছে। তো অপোনেন্টদেরকে গুজরাটের সঙ্গে খেলার সময় হয়তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটু বুদ্ধি করে ক্রিকেট খেললে বা এই চেনা ছকটার বাইরে গেলেই গুজরাট চাপে পড়বে। তো আমরা কিভাবে নিজেদের গেমটাকে সেই অনুযায়ী রিঅ্যাসেস করতে পারি, যেটা আমি আগের ভিডিওটাতেও বললাম কলকাতা হায়দ্রাবাদ খেলার রিভিউতে, যে সব থেকে ভালো টিম সেটাই হয় যারা পরিস্থিতি অনুযায়ী অপোনেন্ট অনুযায়ী নিজেদের স্ট্র্যাটেজিকে রিঅ্যাসেস করতে পারে। এক বক্কা খেলা টি-20-তে কোনো জায়গা নেই, আপনাকে ম্যাচ বাই ম্যাচ অ্যানালিসিস করতে হবে। তো সেটাই হয়তো আজকে পাঞ্জাবের ক্ষেত্রে একটা ভুল হলো। পাঞ্জাব আজকে কেন যুজবেন্দ্র চাহালকে মাত্র ১ ওভার ইউজ করলো সেটা আমি বুঝতে পারলাম না। আমি মানছি যে পিচে হয়তো ফাস্ট বোলাররা উইকেট পাচ্ছিলেন, ওদিকে রাশিদ খানও আজকে সেভাবে সাকসেস পাননি লাস্টে গিয়ে একটা উইকেট পাওয়া বাদ দিলে। কিন্তু একটা আইপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার যে ম্যাচের ২০ ওভারের মধ্যে মাত্র ১ ওভার বল করার যোগ্য, এরকম একটা টাইট ম্যাচে যেখানে আগের দিনই তিনি ৩টে উইকেট নিয়ে রাজস্থানের সঙ্গে একটা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তো আমি এই স্ট্র্যাটেজিগুলো সত্যি বুঝতে পারছি না, কারণ আমার কোথাও একটা গিয়ে মনে হয়
স্পিনারদের সঙ্গে যে জিনিসটা করা হচ্ছে সেটা একটা ভয়ানক ইল ট্রিটমেন্ট, যে আজকে ক্রিজে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা ব্যাট করছিলেন আর ট্র্যাডিশনালি তারা লেগ স্পিনারদের ভালো খেলেন বলে আমি একটা যুজবেন্দ্র চাহালকে বল করাতে পারবো না, যিনি যেটা বললাম আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী। মানে আমি এইটা কিন্তু সত্যি কোনো যুক্তি কোনো বুদ্ধিতে ডিফেন্ড করতে পারবো না। আমার মনে হয় যে পাঞ্জাব এখানে একটা ভুল করেছে, এবং চাহালকে যদি আরো আগেই আনা যেত, যখন সুদর্শন আর বাটলারের মধ্যে পার্টনারশিপটা হচ্ছিল তখনই যদি চাহালকে নিয়ে আসা যেত একটা উইকেটের খোঁজে, আমার মনে হয় চাহাল হয়তো সাকসেস দিলেও পাঞ্জাবকে দিতে পারতেন। পরপর দুটো ম্যাচ পাঞ্জাব হারলো ঠিকই, তবে আমার মনে হয় এখনই এটাকে নিয়ে মানে খুব একটা মাথা খারাপ করার মতো কিছু হয়নি, কারণ বড় টুর্নামেন্টে এইসব জিনিসপত্র হয়। এই যেমন কলকাতা এতগুলো ম্যাচ হেরে এখন টানা ৩টে ম্যাচ জিতলো, পাঞ্জাব এতগুলো ম্যাচ জিতে টানা ২টো ম্যাচ হারলো, এই সমস্ত মোমেন্টাম ফ্লাকচুয়েশনস এগুলো লেগেই থাকবে। তবে বড় টিম সেটাই হবে যারা নেগেটিভ মোমেন্টামটাকে কাটিয়ে উঠে পজিটিভ মোমেন্টামটাকে সঙ্গী বানাতে পারবে। আর পাঞ্জাব এই কথাটাই নিজেদেরকে বলবে যে এই টিমই তো আমাদেরকে ৫টা ম্যাচ টানা জিতিয়েছে, তাহলে এই টিমটাকেই ভরসা করে দেখা যাক না, একটা আধটা বাজে ফেস তো যাবেই। তো এটা পাঞ্জাব নিয়ে বলার। আর গুজরাটের জন্যই যেটা বললাম যে যতদিন টেমপ্লেটটা চলছে ঠিক আছে, কিন্তু কখনো না কখনো গিয়ে তো অচলায়তনের বাইরেও পরিস্থিতি আসবে, সেখানে গুজরাট কি করবে যখন একটা ২০০+ রান চেস করতে হবে, কিংবা আগে ব্যাট করে একটা ডেফিনিটিভ টার্গেট সেট করতে হবে একটা পাটা উইকেটে, যেখানে মিডল অর্ডারটাও খেলার মধ্যে আসবে, সেখানে গুজরাট কি করে এটার আমার সত্যিই দেখার আছে। তো এটা নিয়ে আমি এইটুকুই বলবো। আপনারাও কমেন্টে জানান যে পাঞ্জাবের এই সাম্প্রতিক অফ ফর্মটা কি আপনাদেরকে কোনোভাবে উদ্বিগ্ন করছে, যে তাদের ভবিষ্যতে গিয়ে কোনো প্রবলেম হতে পারে, বা রীতিমতো যাদেরকে অপ্রতিরোধ লাগছিল কোথাও কি আস্তে আস্তে বর্মের মধ্যে কোনো ছেদ দেখা যাচ্ছে, এটাকে অপোনেন্ট এক্সপ্লয়েট করতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর গুজরাটের এই টেমপ্লেটটা নিয়ে আপনাদের কি মতামত, যে এইভাবে আপনাদের কি মনে হয় একটা কনসিস্টেন্ট টেমপ্লেট মেনে আদৌ একটা দলের পক্ষে আইপিএল এ সর্বোচ্চ সাকসেস পাওয়া সম্ভব, মানে ট্রফি জেতা সম্ভব? আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর কি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন। আপনারা দেখছিলেন সোম টক্স ক্রিকেট, প্রত্যেকটা শট যেখানে একটা গল্প বলে। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি অ্যান্ড পিস।